শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। এসেছে শীতকাল। শীতকাল মানেই বাঙালির জীবনে আসলে একটা উৎসবের আমেজ কাজ করে এবং শীতকালের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার বিভিন্ন ধরনের খাবার। তার মধ্যে রয়েছে তাজা শাকসবজি, ফলমূল, খেজুরের গুড়, পিঠা, এরকম আরও অনেক নাম। কিন্তু প্রতি মৌসুমেই খেজুরের গুড়ে ভেজাল দেওয়ার কথা প্রচুর শোনা যায় এবং পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ভেজালের কারণে জেল জরিমানার কথাও আমরা শুনি নানা সময়ে, কিন্তু এসব আসলে বন্ধের তেমন কোনো পায়তারা দেখা যায় না। কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় চিনি কলের চিটা গুড় এবং চিনির সাথে চুন, ফিটকিরি ও ডালডা সহ নানা ক্ষতিকর উপাদান মিশিয়ে তৈরি করে ভেজাল গুড়। গুড়ের সৌন্দর্য বাড়াতে খেজুরের রসের সাথে মেশানো হয় হাইড্রোজেন, সরিষার তেল ও খাবার সোডা। এছাড়া খেজুরের রস পরিষ্কার করতে ব্যবহৃত হয় বনঢেঁড়সের মতো রস, ফিটকিরি ও পাথর চুন। এসব গুড় খেয়ে মানুষের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। রাসায়নিক দ্রব্য মিশ্রিত এসব গুড় খাওয়ার ফলে ডায়রিয়া, হৃদরোগ, পাকস্থলী, নানা রোগ সহ মানুষের মৃত্যু ঝুঁকি তৈরি হয়। এর সাথে যুক্ত হয় শীতের শাকসবজি, ফলমূল ও অন্যান্য খাদ্যদ্রব্যে ভেজাল ও রাসায়নিক উপকরণ ব্যবহার। রসনা বিলাস মানুষের শীতের আনন্দ আয়োজনে মেতে ওঠে অন্য সময়ের চেয়ে আরও বেশি করে, তখন আসলে স্বাস্থ্য ঝুঁকির কথাটিও মাথায় আসে। দর্শক, আজকে আমরা কথা বলবো খাদ্যে ভেজাল নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আজকে দুজন এক্সপার্ট আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মাহফুজুল হক, সাবেক চেয়ারম্যান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ মোফাজ্জল হক, বিজনেস ডাইরেক্টর, টিকে গ্রুপ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। খাদ্যে ভেজাল বলতে আমরা কি বুঝবো, কখন সেটা খাদ্যে ভেজাল হবে? প্রথমে আপনি যেটা আলোচনার শুরুতেই যেটা অবতারণা করেছেন যে গুড়ের মধ্যে, যে খেজুরের গুড়ের মধ্যে যে ভেজাল দিয়ে তৈরি করা হচ্ছে, আসলে আমি টেলিভিশনের প্রতিবেদনগুলো বেশ কয়েকবার দেখেছি। তো অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি, এটা অত্যন্ত ক্ষতিকর এবং এটা নিঃসন্দেহে অনেক মানব স্বাস্থ্যের জন্য ভীষণভাবে ক্ষতিকর। তো সেটার আমি আশা করব যে বিএসটিআই তো স্পেসিফিক খেজুরের গুড়ের উপর কোনো স্ট্যান্ডার্ড আছে কিনা, বিডিএস কোনো স্ট্যান্ডার্ড আছে কিনা আমার জানা নেই। তবে না থাকলে সেটা একটা স্ট্যান্ডার্ড তৈরি করে এবং ল্যাবরেটরিতে পরীক্ষা করে আসলে কতটুকু ক্ষতিকর, কিভাবে ক্ষতি হচ্ছে সেগুলি একদিকে দেখা উচিত, অন্যদিকে যে এই অসাধু ব্যবসায়ী যারা, তাদেরকে কঠোর হস্তে দমন করা দরকার আছে। আমাদের এখানে খাদ্যে ভেজাল হয় দুইভাবে, একটা ফিজিক্যালি আর একটা হলে ধরেন ভেজাল বলতে যেটা বোঝায় যে আপনি ধরেন যে এই পাম তেলের সাথে সয়াবিন তেল মিশাচ্ছেন, আপনি চালের সাথে কাকড় মিশাচ্ছেন, অথবা দেখা যাচ্ছে যে হলুদের, মরিচের গুঁড়াতে বিভিন্ন ধরনের রং মিশিয়ে ব্যবহার করতেছেন। আরেকটা হলো কেমিক্যালি বিভিন্নভাবে দূষণ হতে পারে খাদ্য। সেটা হচ্ছে ধরেন আপনি কৃষিকাজে যেগুলো আমরা সার ব্যবহার করি, কীটনাশক ব্যবহার করি গদি উৎপাদনের জন্য, সেগুলি হয়তো পরিমিত পর্যায়েও করা হচ্ছে না, অনেক জায়গায় রেসিডুয়াল এফেক্ট থেকে যাচ্ছে। আপনার হাঁস, মুরগি, পশু পাখি প্রতিপালনে আমরা যেগুলো অ্যান্টিবায়োটিক, যেগুলো ওষুধ ব্যবহার করি, অ্যান্টিবায়োটিক বা হরমোন বা স্টেরয়েড যেগুলো ব্যবহার করা হয়, সেক্ষেত্রে মাছের ক্ষেত্রে বিভিন্ন খাদ্য, পোলট্রি ফিড যেগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো স্বাস্থ্যসম্মত বা ভালোভাবে তৈরি করা হচ্ছে কিনা। তো আমাদের দেশে সার্বিক পরিস্থিতি কিন্তু অত্যন্ত বিভিন্ন পর্যায়ে অনেক ক্রিটিক্যাল পর্যায়ে রয়েছে। তবে আমাদের দেশে ফুড সেফটি এটা সমন্বিত উপায়ে যে অ্যাড্রেস করার জন্য 2013 সালে নিরাপদ খাদ্য আইন যেটা তৈরি করা হয়েছে, এটা অত্যন্ত আধুনিক একটা আইন এবং এর আওতায় কর্তৃপক্ষ এইগুলোকে সমন্বয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করার জন্য এটা একটা কর্তৃপক্ষ তৈরি করেছে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। 2015 সাল থেকে 2 ফেব্রুয়ারি থেকে তারা কাজ শুরু করেছে। এখন প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর আমরা যেটা দেখেছি যে আমাদের এখানে যে নিরাপদ খাদ্য আইনের আওতায় যেটা বলা আছে যে এই জিনিসটা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে, এটা প্রিএমবেলের প্রথম লাইনে বলা আছে বিজ্ঞানসম্মত পদ্ধতি যথাযথ অনুশীলনের মাধ্যমে নিরাপদ খাদ্য প্রাপ্তির যে মানুষের সাংবিধানিক অধিকার সেটা নিশ্চিত করার জন্য উৎপাদন থেকে শুরু করে একদম খাবার টেবিল পর্যন্ত প্রতিটি পর্যায়ে খাবারকে নিরাপদ করার জন্য এই কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। কিন্তু আমরা বাস্তবে যেটা দেখি যে অনেক ক্ষেত্রে যেটা সরকার যে বিভিন্নভাবে এটা অ্যাডমিনিস্ট্রেটিভলি ডিল করছে, নট প্রফেশনালি, নট সায়েন্টিফিক এভিডেন্স বেস। আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের লোকজনকে দিয়েই
এই কর্তৃপক্ষটা পরিচালিত হচ্ছে। সেই জন্য হচ্ছে কি আমাদের জিনিসগুলা কিন্তু আমাদের যেটু প্রফেশনালি ডিল করা উচিত সেটা না করে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভলি ডিল করছি। ইতিমধ্যে নিরাপদ খাদ্যে ভেজাল নিয়ে মানুষের যে ধারণাগুলো মানুষের মধ্যে ঢুকে গেছে, হয়ে গেছে, মানুষ পারসেপশন ব্যাপকভাবে ডেভেলপ করছে, সেগুলো একেবারে কোনো বিজ্ঞানসম্মত সায়েন্টিফিক এভিডেন্স আপনার কাছে নিশ্চয়ই এটা নিয়ে আবার আসবো। আমি একটু মোহাম্মদ মোহাসেল হক আপনার কাছে আসতে যাচ্ছি। আমরা যেরকম শাকসবজি ফলমূলের কথা বললাম, তার বাইরেও তো খাদ্যে ভেজাল হয়। আসলে প্যাকেটজাত বিভিন্ন খাদ্যেও আমরা এই ধরনের খবর পেয়েছি। আমি জানি না আসলে ব্যাপারটা কতটা বিস্তৃত হয়ে আছে, যেমন গুঁড়া দুধের মধ্যে, শিশু খাদ্যের মধ্যে, মশলার মধ্যে, চিপসের মধ্যে। সো এই যে খাবারগুলো, সেগুলো তো একটা সার্টিফিকেট দেয়া হয় সে জনগণের হাতে আসার আগ পর্যন্ত, এবং বিএসটিআই সেই সার্টিফিকেটটা দেয়। বিএসটিআই এর সার্টিফিকেট দেওয়া পণ্যেও এই ধরনের ভেজাল বা ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের যে খবর শোনা যায়, সেটা আসলে কিভাবে সম্ভব এবং কেন হয়? সব কিছুতে আমরা ভেজালটাকে এত স্ট্রংলি প্রমোট করছি, আসলে ম্যাক্সিমাম অফ আমরা জানি না আসলে ভেজালের ডেফিনেশনটা কী আছে। সেকেন্ডলি উনি খুবই চমৎকারভাবে বলেছেন যে আমরা এটাকে অ্যাডমিনিস্ট্রেটিভলি হ্যান্ডেল করার চেষ্টা করেছি রাদার দেন প্রফেশনালি। তো এখন ভেজাল, এখন ধরেন এই বর্তমান সময়ে আমি বিগত কিছুদিন আগে একটা সেশনে বলেছিলাম যে আমরা যারা আছি মিডিয়াতে কাজ করি, সো আমাদের আসলে এই জিনিসগুলো উপস্থাপনের ক্ষেত্রে আমরা বড় ধরনের আমরা বাধার সম্মুখীন হচ্ছে। সেটা হলো এখন ধরেন যিনারা ডিজিটালে কাজ করেন ওনারা, বা যারা নিউজ প্রিন্টে কাজ করছেন, তারা এখন ইলেকট্রনিক্স মিডিয়াতে, ইলেকট্রনিক্সের এখন আপনার প্রিন্ট মিডিয়াতে কাজ করছেন। এই যে একটা তাদের যে মানে অনেক বেশি ট্রান্সফরমেশন হচ্ছে। আর তাছাড়া মোবাইল, এই যে একটা ইয়ে হয়ে গেছে এখন, কি বলবো, মোবাইল সাংবাদিকতা, এটা আরও মানে মারাত্মক। কিনা অনেকেই দেখা যাচ্ছে হলো সবাই সব বিষয়ে মতামত প্রদান করছে। সো এইটা এই মুহূর্তে খুবই জরুরি হলো আমাদেরকে আসলে প্রফেশনাল জার্নালিজম, যে বিষয়ে এক্সপার্ট উনি শুধু ওই বিষয়ে মতামতটা দিবেন। আপনি দেখবেন ভেজাল করার ক্ষেত্রে যে যারা বিজনেস হাউসগুলোর ওনার যারা আছে, তাদের লাইফ যদি আপনার প্র্যাকটিস করেন, তাদের লাইফস্টাইলগুলো যদি ফলো করেন, আপনি দেখবেন তাদের পক্ষে এগুলো করা আসলে সম্ভব না, হয়ও না। যেটা সেটা হচ্ছে হলো কিছু ছোটোখাটো বিচ্ছিন্ন দুষ্কৃতিকারী, আমি যেটা বলবো যে আমাদের যে রেগুলেটরি বোর্ডই যারা আছে তাদেরকে মানে অ্যাভয়েড করে বা ছোটোখাটো পরিসরে এগুলোকে করছে হয়তো, কিন্তু এগুলো যেভাবে লার্জলি আমাদের সামনে চলে আসে, বিষয়টা কিন্তু অত মারাত্মক না। এটা হলো দুধের ক্ষেত্রে বললাম। সেকেন্ড থিং হচ্ছে প্রসেস ফুড যেটা আছে। প্রসেস ফুড ছাড়া বর্তমানে যে খাদ্যাভ্যাস বা মানুষের ফুড হ্যাবিট বা আমাদের কনজিউমারের যে বিহেভিয়ার, আপনি কিন্তু প্রসেস ফুডের বাইরে যেতে পারবেন না। এটা বিষয় হবে হলো আমি কীভাবে জিনিসটাকে ডিল করছি এবং কীভাবে আমি মেসেজটা পাবলিকের কাছে থ্রো করছি। আমাদের কিছু কিছু জায়গায় আমাদের অনেক অবশ্যই সম্পদের সীমাবদ্ধতা আছে। এগুলো আমরা আস্তে আস্তে ধরেন আমি রাতারাতি কিন্তু এগুলোকে শিফট করা সম্ভব না, কারণ আমরা চাইলেই আপনি যখন যাদের সাথে আপনি নিজেকে কম্পেয়ার করছেন, ইউরোপ আমেরিকা যাদের সাথে কম্পেয়ার করছেন, ওদের একটা চিপসের যে প্রাইস, আমাদের যে চিপসের প্রাইস আপনি কম্পেয়ার করেন, দেখবেন যে 10 গুণ 20 গুণের চাইতেও কমে আমাদেরকে ডিল করতে হয়। কারণ আমাদের এই যে কনজিউমারের যে ক্যাপাসিটি, সেটাকে ম্যাচিং করে আমাদের কিন্তু আমাদের ইকোনমি রোল হচ্ছে। কিন্তু সুখের বিষয় হচ্ছে আমরা ওগুলোকে এখন আস্তে আস্তে অ্যাডপ্ট করার ট্রাই করছি। এখন যদি আমাদের খুব দ্রুত শিফট করে যাই, কিন্তু আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। কিন্তু আমাদের ম্যাক্সিমাম জনগোষ্ঠী কিন্তু এখনও নিম্ন মধ্যবিত্ত, আমরা ওই সীমাতেই এখনও আছি। আমাদের এতদিন আমরা যেটা দেখেছি ফেব্রিকেটেড অনেক ডাটা আমরা দেখেছি, বাট রাইট নাও মানুষের অনেক উপলব্ধি তৈরি হয়েছে যে আমরা এখন যে অবস্থানে আছি, রিয়েল ডাটা কিন্তু আমাদের মানে যদি সাম আপ করি, মানে যতটা খারাপ আমরা ভাবি আমাদের খাদ্যে ভেজালের অবস্থা ততটা খারাপ কি নয়? অ্যাটলিস্ট আমি বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে খুব স্ট্রংলি জোর দিয়ে বলতে পারবো যে এদের পক্ষে এই ধরনের অ্যাডাল্ট্রেশন করা সম্ভব না। রেগুলেটরি বডি তো আছেই, তাদের ইনহাউস যে প্রক্রিয়াগুলো আছে, নাম করে যে নকল পণ্য বের করা হয় সেটার তো একটা বড় ঝুঁকি আছে। সেটা অ্যালার্মিং। এবং সেক্ষেত্রে আমরা বলবো অবশ্যই আমাদের যে নিরাপদ খাদ্য অধিদপ্তর আছে, তারপরে আমাদের বিএসটিআই আছে, তারপরে হলো অনেকগুলো রেগুলেটরি বডি আছে, তারা এটা অবশ্যই চেষ্টা করে যাচ্ছে। সেক্ষেত্রে তাদের মনিটরিংটা আরও জোরদার হওয়া উচিত। মোহাম্মদ মাহফুজুল হক, আপনার কাছে আসতে যাচ্ছি। কনসেপশন নিয়ে কথা হলো, মিসকনসেপশন নিয়ে কথা না বললে আসলে এই জায়গাটা সম্পূর্ণ হয় না। কারণ
খাদ্যে ভেজাল নিয়ে আমাদের অনেক ভুল ধারণা রয়েছে, যার কারণে আসলে আমরা হয়তো যে পুষ্টিটা আমরা পেতাম সেটা থেকে দূরে সরে যাচ্ছি। যদি আমি ফরমালিনের কথাই বলি, বেশ কয়েক বছর আগেও এত ব্যাপকভাবে ফলে ফরমালিন ব্যবহারের কথা বলা হলো যে অনেকে ফল খাওয়াই কমিয়ে দিলেন। তো সেই জায়গাটায় যদি একটুখানি বলেন, ফলে ফরমালিন ব্যবহার করা কিংবা বাইরে থেকে রং ব্যবহার করে হয়তো তরমুজ লাল করা, এই ব্যাপারগুলো কি সত্যিই ঘটে? সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে থাকতে আমরা এফএওর সহায়তা এবং বিভিন্ন স্বনামধন্য বিদেশি ইউনিভার্সিটির মাধ্যমে আমরা গবেষণা করেছি যে আসলে আমাদের দেশে ফরমালিন রেসপন্সিবিলিটি কতটা অ্যাডাল্টারেশনের জন্য বিভিন্নভাবে বলা হয়। মানুষের মধ্যে বদ্ধমূল ধারণা হয়েছে যে মানুষ ফলমূল, শাকসবজি এবং মাছ মাংস এগুলো সংরক্ষণকাল দীর্ঘায়িত করার জন্য এই যে ফরমালিন ব্যবহার করা হয়। তো এই বিষয়ে আমরা মানুষের খাদ্যাভ্যাস অনুযায়ী 28টা খাদ্যপণ্য নিয়ে আমরা গবেষণা করেছি। তো সেই গবেষণালব্ধ ফলাফলগুলো আপনার এলসিবার একটা সায়েন্টিফিক জার্নাল আছে, সেখানেও পাবলিশড হয়েছে। তো আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে থাকা অবস্থায় এগুলো মানুষের যে ভুল ধারণাগুলো দূর করার জন্য গণবিজ্ঞপ্তি আকারে অনেকগুলো বিজ্ঞপ্তি আমরা প্রকাশ করেছি, টেলিভিশন চ্যানেলে দেখিয়েছি। সেটা হচ্ছে এই আমাদের যে অ্যাকশানগুলা, যে মোবাইল কোড নির্ভর যে অ্যাকশান, সেইগুলির মাধ্যমে কিন্তু মানুষের মনের মধ্যে এই ধারণাগুলো বদ্ধমূল হয়েছে। আমরা দেখেছি যে ফলের দোকানে ফরমালিন মাপছে, ফরমালিন পেয়েছে খাদ্যপণ্যের মধ্যে, ফলমূল মধ্যে পেয়েছে, সেই জন্য ম্যাজিস্ট্রেট ফাইন করেছে, অ্যারেস্ট করেছে, লোকজনকে শাস্তি দিয়েছে। তো সেই কারণে মানুষের মনের মধ্যে বদ্ধমূল ধারণা হয়েছে যে ফরমালিন ইজ রেসপন্সিবল ফর ফুড অ্যাডাল্টারেশন ইন বাংলাদেশ। কিন্তু আমি এক কথায় যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমরা বিজ্ঞানসম্মতভাবে সায়েন্টিফিকলি দেখেছি ফরমালিন ইজ নট অ্যাট অল রেসপন্সিবল ফর ফুড অ্যাডাল্টারেশন ইন বাংলাদেশ। তাহলে মোবাইল কোড কেন হলো? হ্যাঁ, মোবাইল কোড করতেছে এটা বাতাসের মধ্যে ফরমালিন মাপার যে যন্ত্র, সেই যন্ত্র দিয়ে আপনি এই যে ফরমালিন মাপছেন, ফলের ফরমালিন মাপছেন। কিন্তু ফরমালিন হইল প্রত্যেকটা ফরমালিন যেভাবে বিক্রিয়া করে, আমি সেটা আগে বলি। ফলমূল, শাকসবজিতে কেউ যদি ভুলক্রমে ফরমালিন দিয়েও থাকে, সেখানে কিন্তু কোনো কাজ করবে না, কারণ ফরমালিন বিক্রিয়া করে প্রোটিনের সাথে। যেখানে প্রোটিন নেই সেখানে দিলে আপনি কোনো কাজ করবে না। ফরমালিন প্রোটিনের সাথে বিক্রিয়া করে একটা মিথিলিন ব্রিজ তৈরি করে, যাতে করে বাইরের থেকে কোনো কিছু শক্ত একটা আবরণ। আমরা যে এই ল্যাবরেটরিতে দেখি যে সাপ, ব্যাঙ এগুলো ফরমালিনের দ্রবণের মধ্যে চুবিয়ে রেখেছে, দীর্ঘকাল সংরক্ষণ করা হচ্ছে। তো এই রিয়াকশানটা করতেও কিন্তু 48 ঘন্টা সময় লাগে, অ্যাটলিস্ট 48 ঘন্টা সময়। আপনি ফরমালিনের দ্রবণে মাছ, মাংস, প্রোটিন আছে, সেখানে যদি আপনি ফরমালিনের দ্রবণের মধ্যে চুবাইলেন আবার উপরে তুলে ফেললেন, তাহলে কিন্তু কাজ করবে না। কারণ হলো যে ফরমালিন অত্যন্ত ভোলাটাইল, এটা খুব দ্রুত বাতাসে উড়ে চলে যায়। এটাকে 48 আওয়ার্স যদি আপনি যে চুবাইয়া রাখেন একদম ফরমালিন সম্পূর্ণরূপে, তাইলে এটা বিক্রিয়া করে একটা মিথিলিন ব্রিজ তৈরি করে, একটা শক্ত আবরণ তৈরি করে, যাতে ভিতরে কোনো এক্সটার্নাল কোনো কিছু ঢুকে না, ওই জিনিসটা অবিকৃত অবস্থায় থেকে যায়। এই জন্য বললাম যে ফরমালিন আমাদের শাকসবজি, ফলমূল প্রত্যেকটা মানুষের একটা নিউট্রিশনাল চাহিদা মেটানোর জন্য মাইক্রোনিউট্রিয়েন্টের একমাত্র উৎস হচ্ছে ফলমূল, শাকসবজি। একটা অ্যাডাল্ট পারসন প্রতিদিন 100 গ্রাম শাক, 100 গ্রাম সবজি এবং 200 গ্রাম ফল অবশ্যই খাওয়া উচিত। এই মাইক্রোনিউট্রিয়েন্টের রিকোয়ারমেন্টটা কিন্তু আপনি অন্য কোনোভাবে পূরণ করতে পারবেন না। তো সেই জন্য আপনার ফলমূল, শাকসবজি যেখানে নিরাপদ, সেখানে আমরা দেখছি যে ফরমালিনের অ্যাডাল্টারেশনের ভয়ে অনেকে ফলমূল খাওয়া ছেড়ে দিচ্ছে। আমরা কয়েক বছর পরে একটা দেখবেন অসুস্থ একটা ইনক্যাপাবল, শারীরিক সক্ষমতা নাই সেরকম একটা আমাদের একদিকে যেমন ফরমালিন যারা। আমার প্রশ্নটা হচ্ছে তাহলে মোবাইল কোড কেন হলো বা ফরমালিন নিয়ে এত প্রচারণা কেন হলো যে ফরমালিন মেশাবেন না? এটা একটা অনুমান নির্ভর। এখন মানুষ মনে করছে যে এটার জন্য কি সরকার দায়ী না? তাহলে অবশ্যই এই ধারণা দূর করতে তো আমাদের ঘাম ছুটে যাচ্ছে। এখন মানুষকে বলতেছে যে আপনি ফলমূল, শাকসবজি খান, আপনার এই সমস্যা নাই, আপনারা শুধু একটু ভালো পানিতে একদম পিওর ওয়াটারে একটু ধুয়ে খাবেন, খাওয়ার আগে ধুয়ে খাবেন, খোসাসহ খাইলে ধুয়ে খাবেন, আর খোসা ছাড়িয়ে খেলে কোনো সমস্যা নাই। আর একটা জিনিস এখানে বলা হয় অনেক সময় বাইরে থেকে রং দেয়া,
বাইরের থেকে রং দেওয়া এটা ওই যে ব্যাপকভাবে প্রচার হচ্ছিল। আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন ওই যে দেখি যে অনেকগুলো অ্যাক্টিভিস্ট যে প্রেস ক্লাবের সামনে ইঞ্জেকশন দিয়ে ফলের মধ্যে বলা হচ্ছে যে তরমুজের ভিতরে বাইরে থেকে এক্সটার্নাল রং দিয়ে এটার ভিতরে রং করা হয়। তো এইগুলো নিয়ে অনেকে ইঞ্জেকশন নিয়ে এজিটেট করছে। তখন আমরা ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সাথে এটা নিয়ে গবেষণা করলাম। ওরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে 50টা তরমুজ নিয়ে এসে তারা গবেষণা করে দেখছে যে এখানে ফরমালিন রং মেশানোর কোনো সুযোগ নেই। কারণ আপনার ইনট্যাক্ট কোনো বিষয়কে কোনো ম্যাটেরিয়ালের মধ্যে আপনি এক্সটার্নালি বাইরে জোর করে কোনো কিছু ঢুকাতে পারবেন না, আপনি ইঞ্জেকশন ভেঙে যাবে। আর যদি আমরা অন্যদিকে একটা ফুটা করে দেখছি যে এখানে যে ইঞ্জেকশন দিয়ে রংটা দেওয়া হয় ওটা কিন্তু ওখানে লোকালাইজ থেকে যায়, ওটা পুরো তরমুজের মধ্যে ছড়িয়ে যায় না। তো এটা একটা রং পারসেপশন আছে, এটা আসলে ইয়ে না। এখান থেকে দর্শকদের একটুখানি বলে দিতে চাই, দর্শক যারা আসলে ফরমালিনের ভয়ে কিংবা বাইরে থেকে রং দেওয়ার ভয়ে ফল খাওয়া কমিয়ে দিচ্ছিলেন, তারা আসলে এই ভয় থেকে অন্তত দূরে থাকতে পারেন। আজকের অনুষ্ঠান থেকে এই তথ্যটি অন্তত আপনারা নিতে পারেন। সো ইনক্লুডিং মাই মা, সবার জন্য আসলে এই মেসেজটি থাকলো আমাদের। মোহাম্মদ মোফাজ্জল হক, আপনার কাছে আসতে চাচ্ছি। খাবার তো আমরা একটা বড় অংশ আমদানিও করি, আসলে সবটাই যে আমরা উৎপাদন করতে পারি তাও তো না। আমদানিকৃত খাদ্যের যে এটা নিরাপদ খাদ্য কিনা, এটাতে ভেজাল নেই, এটা নিশ্চিত করার জন্য আসলে আপনারা কি করে থাকেন, বা যারা আমদানি করেন তারা কি করে থাকেন? আমদানির ক্ষেত্রে ধরেন যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে হলো মেইন যেটা আমাদের ফুড গ্রেইনের মধ্যে আছে হলো গম, তারপরে আছে হলো আমাদের তেল, এগুলো। তো গম এবং তেলের যদি তেলের ক্ষেত্রে জন্য আমরা ওয়ান অফ দ্য বিগেস্ট ডিলার ইন বাংলাদেশ বলতে পারেন। তো তেলের ক্ষেত্রে যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে হলো ক্রুড, এবং কিছু কিছু ক্ষেত্রে রিফাইন্ড অয়েলও আসে। তো এইগুলো তো আমাদের, আমি একটু আগেও বলেছি যে এটা আমাদের পোর্টে আমাদের যে কর্তৃপক্ষ আছে ওনারা যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর, যেটাকে আমরা অনিরাপদ বলছি, সেগুলো তেজস্ক্রিয়তা এবং হেভি মেটাল, এই দুইটা কিন্তু আমাদের পোর্টেই টেস্ট হয়ে যায়। এর ছাড়াও আমাদের যে প্রসেস প্রক্রিয়া যেটা আছে, যে আমাদের যে টোটাল, এটা কিন্তু এখানে কোনো ধরনের অ্যাডাল্ট্রেটেড যে কোনো প্রোডাক্ট এখানে কিন্তু রিফাইন করা হয়, এটা এত বেশি সেন্সিটিভ এবং আধুনিক মেশিনে এগুলো রিফাইন করা হয়, এখানে অ্যাডাল্ট্রেশনের কোনো সুযোগ নাই। এছাড়াও আমাদের সবারই খুব অভিজ্ঞ এবং প্রশিক্ষিত, এগুলো ইন্টারন্যাশনালি সার্টিফাইড আমাদের যে ল্যাবগুলো, আপনি ধরেন আন্তর্জাতিক যে সেরা সেরা যারা টেস্টার আছে তাদের মাধ্যমে সার্টিফিকেট দেওয়া আমাদের এই ল্যাবগুলো। এবং এটা শুধুমাত্র যে টেস্টের ক্ষেত্রে তা না, আমাদের যে ম্যানেজমেন্টের ক্ষেত্রেও সেরা সেরা সার্টিফাইড বডি যেগুলো, তারা সার্টিফিকেট দেয়। এটা কি আপনাদের সেলফ সেন্সরশিপ নাকি সবার জন্য এটা বাধ্যতামূলক, যারা যারা আমদানি করেন? না, আমদানির ক্ষেত্রে বাধ্যতামূলক, আর আমাদের নিজেদেরও কিন্তু খুব আধুনিক প্রক্রিয়া আছে এগুলো টেস্ট করার জন্য। কাজে এই সমস্ত বিষয়গুলো, আর তাছাড়া আমাদের তো স্পেসিফিকেশানই থাকে আমরা আসলে কোন ধরনের তেল বা কোন ধরনের পণ্য আমরা আমদানি করি, আমাদের নিজস্ব স্পেসিফিকেশান আছে, এবং আমরা এগুলো সবসময় কোয়ালিটির সাথে আমরা আপোষহীন, এই জায়গাটাতে আমরা কোনো ছাড় দেই না। তো এখন ধরেন নর্মালি যেগুলো ধরেন হেভি যে বিষয়গুলো যে বললাম, বেশ করে তবে কিছুদিন আগেও একটা টিভি চ্যানেলের প্রতিবেদন আমি দেখছিলাম যে বড় বড় বেশ কিছু প্রতিষ্ঠানে তারা সস, প্রক্রিয়াজাত খাদ্য, এই ধরনের জায়গায় অনেক ভেজালের কথা তুলে ধরছিল। আমি আপনার এটা দেখার পর আমি কিন্তু ইউটিউবে চেষ্টা করেছি বোঝার জন্য আসলে এগুলো বড় বড় কোম্পানি কেনা, এগুলো মোটেও বড় বড় কোম্পানি না। আরেকটা যেটা বলছি, যেটা আমাদের যে মিসকনসেপশনের যে বিষয়টা আছে, আমাদের বিএসটিতে আইএনএসে হলো জুস লেখা যাবে না। এটা কিন্তু যেহেতু এটা জুস না, ড্রিঙ্কস, এখানে কিন্তু সবাই লিখেছে কিন্তু ফ্রুট ড্রিঙ্কস। ফ্রুট ড্রিঙ্কসের ক্ষেত্রে যে র মেটেরিয়ালগুলো দেওয়া হয় সেগুলো সহনীয় মাত্রা আছে, আমাদের বিএসটিআই অ্যাপ্রুভ সহনীয় মাত্রা আছে, এবং এটা ইন্টারন্যাশনালি কিন্তু অ্যাপ্রুভ বিষয়। ধরেন আপনি মানে এইগুলোকে বড় কোম্পানি না ধরলেও কোম্পানি তো বাজারে তো তারা আছে, তাদেরকে তো আটকানো দরকার। এটা মানে কে আটকাবে? নিঃসন্দেহে এটা নিয়ে ধরেন আমরা যেটা বলছি, বড় কোম্পানি ছোট কোম্পানির কথা এই কারণেই বলছি, বড় কোম্পানি ইকুইপড, তাদের যে প্যারামিটারগুলো সরকারের মেনটেন করা, সরকারের নজরদারি থাকে বেশি, ওরাই সবগুলো মেনটেন করে। কিন্তু আপনি যখন একটা ছোট কুটিরে বসে এই জিনিসগুলো যখন ম্যানুয়ালি বানাচ্ছেন, সেই জায়গাটাতে আসলে ওই নিয়ন্ত্রণটা তারাও তো বাজারে আসছে, আপনাদের প্রতিদ্বন্দ্বী হয়েই আসছে। ডেফিনেটলি, আমি তো আগেও বলেছি এগুলোতে কড়া নজরদারি দরকার, এবং আরো বেশি বেশি এগুলো চেকআপের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণ করা উচিত। মোহাম্মদ মাহফুজুল হক, বিদ্যমান কি কি আইন আছে আসলে, কিংবা কি কি পদক্ষেপ আছে? হয়তো সচেতন করার জন্য পদক্ষেপ নিশ্চয়ই সরকারের আছে, আমি জানি না আছে কিনা, আপনি বলতে পারবেন। কিংবা যারা ভেজাল করেন তাদেরকে প্রতিহত করার জন্য কি কি আইন রয়েছে? এটা একটা বড় ধরনের সমস্যা। সেটা হচ্ছে যে আমাদের নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় বর্তমানে
প্রায় 18টা মন্ত্রণালয় এবং 486-টিরও বেশি প্রতিষ্ঠান এটা এঙ্গেজ নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বিভিন্ন ধরনের কাজ করতে থাকে। সেখানে ওদের 120টারও বেশি আইন, বিধিমালা, নীতিমালা ইত্যাদি রয়েছে। তো এখন তাতে হচ্ছে কি সমন্বয়ের একটা বড় ধরনের জটিলতা তৈরি হচ্ছে, সমস্যা তৈরি করছে। আমরা তখন নিরাপদ খাদ্য থাকতে আমরা সব ডিপার্টমেন্টের হারমোনাইজ করে একটা আইনের মধ্যে পরিণত করার জন্য অন্যরা যারা ইন্ডাস্ট্রি তাদের জন্য একটা সমস্যা হয়ে যাচ্ছে। এক ভোক্তা অধিকার বলে একই করাদের জন্য দেখবেন ভোক্তা অধিকার একটা শাস্তি দেওয়া আছে, বিএসটি এর আইনে একটা শাস্তি দেওয়া আছে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইনের মধ্যে একটা শাস্তি দেওয়া উচিত। তো আমরা সেটাই বলতে যাচ্ছি যে এটা 120টা আইনকে একটা আইন করা উচিত। আমরা স্লোগান দিয়েছিলাম তখন এক দেশ এক আইন, হ্যাঁ, এক আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে, একক কর্তৃপক্ষের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। এখন যদি বিভিন্ন কর্তৃপক্ষের আন্ডারে যদি এটা পরিচালিত হয়, এক একজনকে এক এক আন্ডারমাইন করে। একটা এক্সাম্পল দিলে আপনাকে বলবেন যে আমরা বিভিন্ন সময় হোটেল রেস্টুরেন্টগুলোতে, বিশেষ করে রমজান মাসে আমরা মোবাইল কোড করে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের খাদ্যে জরিমানা করে থাকি, বিভিন্ন শাস্তি দিয়ে থাকি। তো এখন এই যে আমাদেরকে হোটেল রেস্টুরেন্টওয়ালা অনেকে বললো যে আপনারা অলওয়েজ খালি শাস্তি দেন আমাদেরকে, বলেন যে এইটাই। এখন আমরা কীভাবে হাইজিনিক্যালি, কীভাবে ভালোভাবে আমরা নিরাপদভাবে খাদ্য বিক্রি করতে পারি, ব্যবস্থাপনা করতে পারি, সেটা আপনারা বলেন না। তখন আমরা করলাম কি, একটা বড় একটা উদ্যোগ নিলাম, পাইলট একটা প্রজেক্ট নিলাম। আমরা দিলকুশা, মতিঝিল, তার পল্টন, ফকিরাপুল, এখানকার 200 রেস্টুরেন্টকে আমরা একটা প্রকল্পের আওতায় নিলাম। আগে আমরা সার্ভে করলাম কোথায় কী অবস্থায় হোটেলগুলো, রেস্টুরেন্টগুলো আছে। তারপরে সার্ভে করার পরে আমরা বললাম যে আমরা একটা পদ্ধতি, অনেকগুলো চেকলিস্ট তৈরি করে দিলাম, আপনার রান্নাঘর কীরকম। আমরা কতগুলো মেজর চেঞ্জেস আনার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে রান্নাঘরটা এই কাস্টমারদের কাছে ভিজিবল করা, সম্ভব হলে একদম ঢুকতেই রান্নাঘর দেখা যাবে, চারদিকে কাজ রান্না টান্না হচ্ছে এটা দেখবে। আর যদি এটা সম্ভব না হয় তাইলে একটা সিসি ক্যামেরা থাকবে, অলওয়েজ এটা হইতে থাকবে, এটা কাস্টমাররা বসে টেবিলে দেখতে পাবে রান্নাঘরে কীভাবে রান্না হচ্ছে। হ্যাঁ, আমাদের কর্মীগুলোকে আমরা ট্রেনিং দিছি প্রত্যেকটা জায়গায় হাইজিন কীভাবে মেনটেন করতে হবে, পার্সোনাল হাইজিন। প্রত্যেকটা যারা সার্ভ করে তাদেরকে ট্রেনিং দিছে, হোটেল মালিকদেরকে ট্রেনিং দিছে কীভাবে হাইজিনিক্যালি। একটা জিনিস একটুখানি জানতে চাই যে একটা হোটেল প্রতিষ্ঠার আগে কোনো ধরনের সার্টিফিকেশনের ব্যবস্থা আছে কি আমাদের দেশে? সেটাই আমরা সার্টিফিকেশনের উদ্যোগ নিয়েছি। আমরা 4টা গ্রেড করছিলাম, A+, তারপরে এটা হলো গ্রিন কালার একটা স্টিকার দেওয়া থাকবে A+। যারা 90 থেকে আমরা 100 মার্কস করছি, 100 মার্কসের মধ্যে যারা 91 থেকে 100 পাবে তারা হলো A+ রেস্টুরেন্ট গ্রেডিং করছিলাম আমরা A+ দিয়ে ওদেরকে গ্রিন কালার। এটা কি কার্যকর হয়েছে? আমরা শুরু করেছিলাম, কিন্তু এটা এখন চলতেছে না। এখন আমি আসার পরে এটা বন্ধ হয়ে গেছে। মোহাম্মদ মোফাজ্জল হক, আপনার কাছে ছোট্ট করে শুনে আয়োজন শেষ করবে। কি করলে আসলে আপনার মনে হয় সামগ্রিকভাবে, ইন্ডাস্ট্রি ছাড়াও সামগ্রিকভাবে খাদ্যের ভেজাল কমিয়ে আনা সম্ভব? অনেকগুলো উদ্যোগের কথা আমরা শুনলাম, যেগুলো কন্টিনিউ করলে হয়তো আমরা একটা ভালো ফলাফল পেতে পারি। এর বাইরে আর কি কিছু করা যায়? না, যেটা হলো নাম্বার 1 হলো আমাদের রেগুলেটরি যে অথরিটিগুলো আছে ওখানে প্রফেশনাল লোকদেরকে প্রোভাইড করতে হবে, নাম্বার 1। যেটা বলছিলেন স্যার, হ্যাঁ, যেটা বুঝবেন, ওইখানে অনেক বেশি ফুড সায়েন্টিস্ট, তারপরে ফুড নিউট্রিশনিস্ট, তারপরে হলো এদেরকে এঙ্গেজ করতে হবে। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড। নাম্বার 1। নাম্বার 2 হলো আমাদের মানুষকে খাদ্যের ব্যাপারে সচেতন করতে হবে। ফুডের যে নলেজ, আমরা আসলে অনেক কম জানি কোন ফুডে কোন ধরনের উপাদান দেওয়া যায়, কোনটা স্বাস্থ্যের জন্য ভালো। আমাদেরকে সবচেয়ে বেশি অ্যালার্ট থাকতে হবে নিরাপদ খাদ্যের ব্যাপারে। তো আমরা দেখা যাচ্ছে কি অনেকগুলো ইস্যুস আছে। আমাদের এখন 4টা অথরিটি, যে বিএসটিএ আছে আমাদের, তারপরে হলো নিরাপদ খাদ্য অধিদপ্তর আছে, তারপর আবার সিটি কর্পোরেশন আছে, তারপরে ভোক্তা অধিদপ্তর আছে, তারপরে কম্পিটিশন কমিশন আছে, অনেকগুলো ইয়াতে কিন্তু, এবং এদের সমন্বয়টা তৈরি করতে হবে। নাম্বার 3 হলো আমাদের যে মানুষের যে খাদ্যাভ্যাস, আসলে কোনটা আপনি খেতে পারবেন। একটা রেফারেন্স দিয়ে আপনাকে, ধরেন আপনি খাবারের মধ্যে ধরেন একটা চুল পড়লো, এটা আপনি যদি কোনো মিডিয়া থেকে তুল কালাম করবেন, আপনি কোনো প্রবলেম নেই, খেয়ে ফেলতে পারবেন। এটা কিন্তু অনিরাপদ। আমি রেফারেন্সের জন্য বলছি। এই সেন্সগুলো আমাদের নাই।
এই সেন্সটাকে আমাদের ডেভেলপ করার জন্য আমাদের জনগোষ্ঠীকে প্রশিক্ষিত করে তুলতে হবে। প্রশিক্ষিত করবে কারা? রেগুলেটরি যারা বোর্ডে আছে ওদের তো সমন্বয় তৈরি করা সবচেয়ে বেশি জরুরি। আমি একটা জায়গায় ধরেন আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার একটা বড় ইস্যু, আমি দেখা গেল আমি কিন্তু রেগুলেটরি বোর্ডে আমাকে ফোর্স করছে হলে আমি তেলের মধ্যে ভিটামিন দিব, আমি কিন্তু ডোজিং করে দিয়েছি, দেখা যাচ্ছে কি ওটা প্রিজারভেশনটা প্রপারলি হয়নি, রোদের টাচে এসছে, এটা কিন্তু চলে গিয়েছে, সিটি কর্পোরেশন তেলটা উঠে নিয়ে দিল মামলা করে। এর জন্য আমি কোনোভাবে দায়ী না, আমার ম্যানেজমেন্টও বলছে না, আমরা কিন্তু সেটা প্রোভাইড করছি ফ্যাক্টরি এন্ডে। তো প্রিজারভেশন অর্থাৎ আমাদের ইনফ্রাস্ট্রাকচার একটা বড় ইস্যুস, এই সবগুলো নিয়ে আসলে সমন্বিতভাবে কাজ না করলে আমাদের এই জিনিসটা সমন্বয় একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস এবং সচেতনতা। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন, খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব, এবং আজকের আলোচনা থেকে আমরা যদি 3টা বিষয়কে হাইলাইট করতে চাই, অর্থাৎ যে কাজগুলো হচ্ছে সেই কাজের মধ্যে সমন্বয়, যে কাজগুলো হচ্ছে সেগুলো সত্যিই হচ্ছে কিনা সেই স্বচ্ছতা এবং সচেতনতা সকলের জন্য, যারা বিক্রেতা তাদের জন্য, যারা ক্রেতা তাদের জন্য, ভোক্তার জন্য, উৎপাদনকারীর জন্য, আমাদের সকলের জন্য। এবং খাদ্যের নিরাপত্তার জায়গাটি সর্বোচ্চ গুরুত্ব পাক, কারণ একটি যদি সমৃদ্ধশালী জাতি গঠন করতে চাই আমরা, আমাদের স্বাস্থ্যের দিকে নজর রাখতেই হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের আয়োজন। আবার দেখা হবে, আবার কথা হবে।